দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আপনারা এর মধ্যে জানেন প্রায় এক সপ্তাহ পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটির দিকে শুধুমাত্র বাংলাদেশিরা তো বটেই, আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মানুষের পাশাপাশি প্রবাসে যেসব বাংলাদেশিরা বাস করছেন তাদের ব্যাপক আগ্রহ, ব্যাপক কৌতূহল, কারণ নির্বাচন এর মধ্যে জমে উঠেছে। মাঠে প্রচন্ড লড়াই চলছে। 12ই ফেব্রুয়ারি ব্যালটের লড়াই হবে। এ লড়াইয়ে কে এগিয়ে থাকছেন, কাদের নির্বাচনী আশ্বাসে প্রচারণায় মানুষ আস্থা রাখছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনের ঠিক আগে যে নাটকীয়তাগুলো ঘটে সেটি ঘটছে বাংলাদেশের জাতীয় নির্বাচনেও। প্রায় প্রতিদিনেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রসঙ্গ আসছে আলোচনায়, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেসব আলোচনায় কোথাও কোথাও মাঠে লড়াই একেবারে সংঘর্ষের পর্যায়ে রূপ নিচ্ছে। এর মধ্যেই বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে নির্বাচনী সহিংসতায়। 12ই ফেব্রুয়ারি কি হবে? সেদিন কি এই সংঘর্ষের চরম রূপ দেখবে বাংলাদেশ, নাকি যে নতুন দিনের স্বপ্ন দেখিয়ে এই নির্বাচনে রাজনৈতিক নেতারা পার হতে চাচ্ছেন, জনগণের আস্থা ভোট চাচ্ছেন, সেই পথে হাঁটবে বাংলাদেশ? অনেক প্রশ্ন, সেসব প্রশ্নের উত্তর খুঁজবো। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার শিক্ষক ও আমেরিকা জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই জামাতের সাম্প্রতিক আলোচনার বিষয়, যেটি হলো নারী ইস্যুতে জামাত ইসলামের অবস্থান। অনেকটা আলোচনা সমালোচনায় চলে এসেছে। জামায়াতের আমিরের সাম্প্রতিক নানা মন্তব্য, যেটি তিনি আল জাজিরায় ইন্টারভিউ আকারে দিয়েছেন, এবং পরবর্তীতে জামাত ইসলামী বলছে তার এক্স হ্যান্ডেলটি হ্যাকড হয়েছে এবং হ্যাকড হওয়ার পরে সেখান থেকে নারীদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে একটি পোস্ট দেয়া হয়েছে। এটির ঘটনা প্রবাহে পরবর্তীতে নানা অভিযোগ আসছে এবং বঙ্গভবন থেকে খোদ একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এই অভিযোগে ডিবি করছে। আমি একটু জানতে চাই যে জামাতের নারী ইস্যুতে আমরা শুরু থেকে দেখছিলাম যে নারীদের কর্মঘণ্টা, নারীদের মাতৃত্ব, নারীদের নেতৃত্ব এবং নারীদেরকে পরবর্তীতে কর্মজীবী নারীদের ব্যাপারে যে প্রসঙ্গগুলো আলোচনায় উঠে আসছে, এই প্রসঙ্গে জামাত আসলেই অবস্থানটা কি? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বাংলাদেশে আমাদের এখানে ফেব্রুয়ারির 3 তারিখ, বাংলাদেশে ফেব্রুয়ারির 4 তারিখ হয়ে গিয়েছে। আর 8 দিন পরে বাংলাদেশে, বহুদিন পরে, আমি বলি যে 2001 সালের পরে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2001 এর নির্বাচন ছিল একটা সামরিক। এই প্রসঙ্গে আমরা না গিয়ে ওই নির্বাচনকে আলোচনায় আনার আমি কোনো গুরুত্ব মনে করি না। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে যাদের বয়স অলমোস্ট 34-35, আমরা 2008-এও অ্যাটলিস্ট মানুষ ভোট দিতে পেরেছিল, ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল, এটা ভিন্ন বিষয়। 2014, 2018, 2024, যাদের বয়স অলমোস্ট 34 থেকে 40-এর কাছাকাছি, তারা জীবনে কোনোদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা মানে একটা চরম অগণতান্ত্রিক একটা পরিস্থিতির মধ্যে মানুষ ছিল। মানুষ মুখিয়ে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল এবং এটাই আশা করা হচ্ছিল যে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে মানুষ ভোট দিবে। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা দেখছি যে মহিলাদের উপরে, এটা আমরা কোনোদিন দেখিনি বাংলাদেশের ইতিহাসে। এবার 91, 96, 2001 যে 3টা হলো গোল্ড স্ট্যান্ডার্ড ইলেকশনের, সেই নির্বাচনগুলোতেও কিন্তু সংঘর্ষ হয়েছিল। কিন্তু আমরা কখনো দেখিনি যে নারীদের উপরে হামলা, যেটা এইভাবে এবার বিএনপি একেবারে সিন্ডিকেটেড ওয়েতে নারীদের উপরে হামলা করছে। সো এটা খুবই উদ্বেগজনক, এবং এটাই আপনার প্রশ্নের উত্তরটা আমি এখানেই দেব যে লিবারাল বিএনপি এবং একটা আরবান এলিটদের মধ্যে একটা ধারণা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামী মহিলাদের কাছে খুবই অজনপ্রিয়। এবং আপনি যদি দেখেন, আপনি বিএনপির যারা টকিং হেড বুদ্ধিজীবী, তাদের সাথে যদি আপনি কথা বলেন, আপনি কথা বলতেন আগে, তখন দেখবেন যে তারা একেবারে জামাতকে এত বেশি ডিসমিস করে, এত বেশি কি বলা যায় যে আন্ডার এস্টিমেট করে, এত বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করে যে না, এরা তো হলো হুজুর, এরা সাধারণ শিক্ষিত জনগোষ্ঠী, বিশেষ করে কর্মজীবী মহিলা, আরবান মহিলা, তাদের মধ্যে
এদের জনপ্রিয়তা একেবারেই নাই, সুতরাং 50% যেহেতু ভোটার মহিলা, এদের কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন যে আমরা যদি বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা দেখি, এবং এই ছাত্র সংসদ নির্বাচনে স্পেশালি ডাকসু নিয়ে আমি বাই দ্য ওয়ে বলে রাখি যে বিএনপির অনেক দায়িত্বশীল ব্যক্তির সাথে আমি প্রতিদিনই কথা বলি, এখনো কথা বলি। আমি তাদের নাম বলছি না, এবং তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি সবসময় কমিউনিকেট করি। আমাকে বিএনপির প্রত্যেকটা নেতৃস্থানীয় বুদ্ধিজীবী এবং দায়িত্বশীল যাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছে যে ভাই, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতার কিভাবে আশা করেন, কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে প্রোগ্রেসিভ মহিলারা এখানে থাকে, তারা আপনাদেরকে কিভাবে ভোট দিবে। জুয়েল ভাই, আপনি সাক্ষী, আপনার সাথে আমি বারবার কথা বলেছি যে রোকেয়া হল, কুয়েত মৈত্রী হলে যখন শিবিরের বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিল, তখন যে উচ্ছ্বাসের ভিডিও আমরা দেখেছি ছাত্রীদের মধ্যে থেকে, অলমোস্ট 70% ভোট পেয়েছে মহিলাদের বাংলাদেশে ডাকসুতে। আপনি যদি দেখেন যে যে মানে আপনি এখানে আমরা জানতাম যে শিবির বিজয়ী হবে, কিন্তু ছাত্র দলের সাথে যে ব্যবধানটা ছিল, যে আমাদের ভিপি সাদিক কায়েম যেখানে 15,000-এর বেশি ভোট পেয়েছে, সেখানে আবিদ পেয়েছে 5,000-এর কাছাকাছি ভোট, মানে অলমোস্ট 3 গুণ ভোট পেয়েছে। এবং শুধু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছিল না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে মানে বামপন্থীদের, সরোয়ার ভাই জানেন যে বামপন্থীদের মানে সবচেয়ে বড় আস্তানা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেইখানে ছাত্রদল মানে বিলীন হয়ে গিয়েছে, মানে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি, স্বতন্ত্র প্রার্থীদের সাথে শিবিরের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একই ঘটনা ঘটেছে চট্টগ্রামে চাকসু ইউনিভার্সিটিতে, আপনার বিশ্ববিদ্যালয়, জি, একেবারে 5টি বিশ্ববিদ্যালয়ে এটি ঘটেছে। জি হ্যাঁ, তারপরে এবং মানে বলা হচ্ছিল, ন্যারেটিভ দেওয়া হচ্ছিল এরকম যে যেহেতু তারেক রহমান দেশে এসেছে এখন আর এরকম হবে না, কিন্তু আমরা দেখেছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান সাহেব নিজে ইন্টারেস্টেড হয়ে অনেক বিদ্রোহী প্রার্থীদেরকে তিনি ডেকে নিয়ে বসিয়ে দিয়েছেন, এবং এটা অনেকে সাংবাদিক সম্মেলন করে বলেও ফেলেছে মুখ ফসকে। সেইখানেও আমরা দেখেছি যে ছাত্রদল নিক্কারজনকভাবে হেরেছে। সো এই যে বিষয়গুলা, যে নারীদের মধ্যে জামাতের যে জনপ্রিয়তা, এবং আপনি যদি দেখেন যে নির্বাচনের মাঠে যেই পরিমাণ নারী ক্যানভাসার জামাতের পক্ষ থেকে মাঠে সক্রিয়, এবং সাধারণ মহিলাদের মধ্যে জামাতের ব্যাপারে মহিলাদের মধ্যে যেই পরিমাণ আবেগ, এবং এটা শুধুমাত্র ধর্মীয় না, আপনি দেখবেন যে হিন্দু মহিলারা, সেকুলার মহিলারা, যারা আমি সেদিন টিকটকে ঢুকে অবাক হয়ে গিয়েছি যে একেবারে ওয়েস্টার্ন ড্রেস পরা মহিলারা, স্কার্ট পরা মহিলারা, প্যান্ট শার্ট পরা মহিলারা, তারা দাড়িপাল্লার গান নিয়ে টিকটক করছে। সো দেয়ার ইজ সামথিং অ্যামেজিং গোয়িং অন। এবং বিএনপির যে ওই ন্যারেটিভ এবং বিশ্বাস নিয়ে তারা বসেছিল, কোনো কাজকর্ম করেনি, যে মহিলারা তো অটোমেটিক্যালি ধানের শীষে ভোট দেওয়া ছাড়া উপায় নেই, এটা যে মাঠে মারা গিয়েছে। এই কারণে ডক্টর নাকিবুর রহমান, আপনি তো একেবারে ইতিবাচক বিষয়গুলো বলছেন, আপনি একেবারে ইতিবাচক বিষয়গুলো বলছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছি, আল জাজিরা যে ইন্টারভিউটি জামাত আমির দিয়েছেন, তিনি ধর্মে যা আছে সেটি তিনি বলেছেন, যদিও কোরআনে এখন পর্যন্ত নারী নেতৃত্ব হারাম এ ধরনের কোনো বিষয় নেই একেবারে কোরআন শরীফে। পরবর্তীতে হাদিস কিংবা ফিকাতে আলেমরা এই বিষয়টি নিয়ে একমত হয়েছেন, কিন্তু তার যে স্যান্ডেল হ্যাক্ট হওয়া এবং পরবর্তীতে কেন নারী ইস্যুতে জামাতকে টার্গেট করা হচ্ছে, আমার প্রশ্নটি আসলে ঠিক এইখানে, যে এটি কি জনপ্রিয়তা ঈর্ষান্বিত হওয়া, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে আসলে জামাতকে এটা দিয়ে আক্রমণ করাটা সহজ? এটা দিয়ে আক্রমণ করাটা কঠিন, যেহেতু বিএনপি মহিলাদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে। এ কারণে এটা হলো তাদের ডেসপারেট মুভ, মানে ওই ডুবন্ত মানুষ খড়কুটা ধরে যেরকম বাঁচতে চেষ্টা করে। এখন আমিরে জামাতের ডক্টর শফিকুর রহমানের আপনি এক্সেন্ডেলের কথা পরে আসছি, আল জাজিরাতে যে বক্তব্য, এই বক্তব্য আপনার অপছন্দ হতে পারে, আপনি দ্বিমত পোষণ করতে পারেন, দ্যাটস ফাইন, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। বাংলাদেশে কোনো নারী জামাত ইসলামের আমির হওয়ার জন্য কিন্তু মুখিয়ে বসে নেই। বাংলাদেশের নারীরা চায় নিরাপত্তা, বাংলাদেশের নারীরা চায় সম্মান, বাংলাদেশের নারীরা চায় সুযোগ। এবং আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে সরোয়ার ভাই এখানে আছেন, যদিও এটা হাস্যকর মনে হবে কথাটা উইথ হিউমার, যে বাংলাদেশে জামাত ইসলামীতে যত বেশি কর্মজীবী মহিলা আছে, সেই পরিমাণ কর্মজীবী পুরুষ যদি বিএনপিতে থাকতো, তাহলে বাংলাদেশে চাঁদাবাজির সমস্যা সমাধান হয়ে যেত। নারীদের প্রতি অনেকেই বলছেন, সেটা আনইকুইভোক্যাল। সো জামাতের যেই অবস্থানটা, জামাতের দলীয় প্রধান একজন নারী হতে পারবে না, এটা মানে ইটস নট ইউনিক পজিশন জামাতের। পৃথিবীর সমস্ত ধর্মই, যারা ধর্ম পালন করে, আপনি যদি ক্যাথলিসিজমের কথা বলেন, আপনি কিন্তু কাউকে, বাংলাদেশের কাউকে কোশ্চেন করতে দেখবেন না যে পোপ কেন মহিলা হতে পারবে না। সো দিস আর রিলিজিয়াস ভিউ, এটা নিয়ে রিলিজিয়াস স্কলাররা বিতর্ক করবে, রাজনীতির মধ্যে তো এটা আনার কোনো সুযোগ নেই।
আর তারপরে যদি আপনি সেটা করতেও চান, বিএনপি তো কাচের ঘরে বসে ঢিল ছুটছে। বিএনপির প্রধান কি কোনো নারী কিংবা পুরুষ সাধারণ হতে পারবে? কিংবা জিয়া পরিবারের বাইরের, জিয়া পরিবারের বাইরের, শেখ পরিবারের বাইরের কেউ আওয়ামী লীগের প্রধান, জিয়া পরিবারের বাইরের কেউ বিএনপি প্রধান হতে পারবেন কিনা? নৈতিক অধিকার নেই। আর তারপরে এক্স হ্যান্ডেলের যে বিষয়টা, আপনি মানে কোনো সাধারণ যে কোনো মানুষের যদি মিনিমাম বুদ্ধি থাকে, তাহলে পরে হি অর শি উড কনক্লুড যে নির্বাচনের 10 দিন আগে একটা মেজর পার্টি যে যারা কন্টেন্ডার ক্ষমতায় আসার জন্য, তারা এই মুহূর্তে মহিলাদের ব্যাপারে এই ধরনের জঘন্য ভাষা ব্যবহার করবে না। এটা হলো একেবারেই বিএনপির রাজনৈতিক দন্যতা। এবং আমি যেটা বলছিলাম টক শো শুরু হওয়ার আগে, এটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরকারের একটা অংশ, এবং বিএনপির জাতীয়তাবাদী ছাত্রী দল যেটা আছে ওয়াহিদুজ্জামান ইমতিয়াজ মির্জার নেতৃত্বে, তাদের কনসলিডেটেড একটা এফোর্ট, এবং এটা মাঠে মারা গিয়েছে, এবং এর কারণে বিএনপির জনপ্রিয়তা আরো কমবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে শুনতে চাই, সেটি হলো যে জামাতের আমির তার দলীয় অবস্থানটি বলেছেন, তার দলের প্রধান একজন নারী হতে পারবেন না, এবং জামাতের পক্ষ থেকে এই বক্তব্যটা অনেকেই বলছেন পরবর্তীতে যে জিয়া পরিবারের বাইরে গিয়ে কেউ কি বিএনপির প্রধান হতে পারবে? শেখ পরিবারের বাইরে গিয়ে এখন পর্যন্ত কি আওয়ামী লীগের প্রধান হওয়া সম্ভব সামনের দিনগুলোতে? যদি একটা দল তাদের নিজস্ব পরিস্থিতি নিয়ে থাকে, সেইখানে অনেকেই এত আপত্তি করছে কেন? আপনার কাছে কি মনে হয় যে নারী ইস্যুটিকে দিয়ে কেন জামাতকে ঘায়াল করার জন্য নির্বাচনের 10 দিন আগে এতটা তৎপরতা চলছে? না, আমি একটা কারেকশন করব। জি, যে আওয়ামী লীগের এককালীন কিন্তু হয়েছে, হ্যাঁ, খুবই অল্প সময়ের জন্য হয়েছে, হ্যাঁ, সংকটকালীন সময়ে। জি, হ্যাঁ, 69 আন্দোলনের যে মেইন প্রসেশনটা, আমি কিন্তু ওখানে ছিলাম, এবং ওখানে আমেনা বেগম ছিলেন সবার সামনে। শি ওয়াজ ইন দি ফ্রন্ট। জি, বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে একদম সর্বত্র ওই প্রসেশনে উনি ছিলেন সামনে। কাজে ওটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, কিন্তু তবুও আমি বলবো, আমি নকিবের সঙ্গে আমি কিছুটা একমত যে যে একটা ইনহেরিটেন্সের ভাব আছে বাংলাদেশে, যে যে কে কার আত্মীয়, হ্যাঁ, সেটাও কিন্তু নির্ভর করবে যে নারী নেতৃত্বের কে আসবে। অবশ্য আমেনা বেগম ইজ অ্যান এক্সেপশন। আরো একটা ব্যাপার, যে ফাতেমা জিন্না যখন উনি দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু জিন্না নেই, জিন্না ওয়াজ আউট অফ দ্য সিন। তখন অলরেডি মুসলিম লীগ কয়েক ভাগে ভাগ হয়ে গেছে, তারপরে কিন্তু ফাতেমা জিন্না কম্বাইন্ড হিসেবে দাঁড়িয়েছিলেন। এটাও একটা পাকিস্তানের এক্সাম্পল আমি নিয়ে আসলাম। আচ্ছা, যেহেতু আমরা এক সময় একত্রে ছিলাম, আমি জামাত আমিরের বক্তব্যটা পড়েছি, উনি যেটা বলেছেন, হ্যাঁ, আমি তার সঙ্গে পুরোপুরি একমত নই। এবং আজকে যে নকি এখানে আছে, আমি ওকে দারুণ পছন্দ করি, আমি ওকে ছেলেই বলি। হ্যাঁ, ও আমাদের এখানে ছাত্র, আমার সরাসরি ছাত্র না, কিন্তু আমি যেহেতু তখন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের আমি প্রফেসর, ও এখানে পিএইচডি করছে, ওই আমি ওকে ছাত্রই ভাবি, যেটা আমাদের ঢাকার ট্রেডিশন। তো নকিব, ও আমার মেজ ছেলেকে, তার একটা নোটের দরকার ছিল, একটা বই, সেই বইটার জন্য আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম। আমি জানতাম না যে ও শহরের বাইরে, ও প্লেনে আসবে নিউ অরলিন্সে, অনেক রাত হবে। ও আমাকে বললো যে আমার তো অনেক রাত হবে, আপনি কতক্ষণ সজাগ থাকবেন? আমি বললাম যে আমি তো যে পর্যন্ত না তুমি আসো, বলে তাহলে আমি 1টার দিকে আসবো। রাত 1টা এসে নকিব ওই বইটা আমাকে দিয়ে গিয়েছিল। কেন আমি এই কথাটা বললাম? এই যে আমার ছেলে, যে আরাশ ফারজিন সারওয়ার, মানে নকিব ভালো করে ওকে জেনেছে, এই আরাশের যখন জন্ম হয়, সেই দিন আমার স্ত্রী, সে ছিল রেসিডেন্ট ইন লানকেনাউ হসপিটাল অফ টমাস জেফারসন ইউনিভার্সিটি ইন ফিলাডেলফিয়া। ও সেদিন 12টা পর্যন্ত অফিস করেছে, 3rd or 4th ফ্লোরে, আমি ভুলে গেছি। তারপরে সে এলিভেটরে করে যখন তার মানে শি ইজ রেডি, আর ওকে যে করবে, ডেলিভারি করবে, সে ওর একটা ফ্রেন্ড, মহিলা ফ্রেন্ড, সে কল করলো, হে সাইদা কখন আসবে? বলে ঠিক আছে, আমার একটু কাজ শেষ করেই আমি আসি। ও ওর পুরো সেই রেসিডেন্সির কাজ শেষ করে ও এলিভেটরে করে গিয়ে ওই ডেলিভারি ওয়ার্ডে গেল, এবং তাতে আমার এই ছেলেটার জন্ম হলো, আরাশ ফারজিন সারওয়ার। এন্ড বাই দি ওয়ে, আমার স্ত্রী এখানে ডাক্তারি করে, কিন্তু আমার ছেলে ঠিক হারওয়ার্ডে গেছে। আমি তো ফুল টাইম তখন প্রফেসর, ডিরেক্টর এন্ড সো অন। কিন্তু এত এর মধ্যেও আমার ছেলে কিন্তু ও হারওয়ার্ডে গেছে। এবং আরো মজা, গতকাল ওর মেয়ে হয়েছে, নকিব
খবরটা তোমাকে ওকে, দিলাম। জি, অভিনন্দন আপনাদেরকে। হ্যাঁ, ওর এই প্রথম বাচ্চা হয়েছে। জি, তাহলে এবং ওখানেও মজার জিনিস, ওর স্ত্রী সে হলো ফুল টাইম একটা হেজ ফান্ডের, শি ইজ এ পার্টনার অ্যান্ড Okay. এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওকে, ইন ওয়াটস। হুম, এবং ও কিন্তু গত 2 দিন আগে ও কাজ করছিল, ফুল টাইম কাজ করছিল। কাজেই আমি এই ক্ষেত্রে অতি বিনয়ের সঙ্গে জামাত আমির, যাকে আমি খুব শ্রদ্ধা করি, এককালীন ওনার যে চিন্তাধারার সঙ্গে আমার এককালীন চিন্তাধারার অনেক মিল আছে, ও হাসছে। জি, তোমাদের দলের সেকেন্ড ম্যানেরও তাই, তার যে চিন্তাধারা সেকেন্ড ম্যান, তার সঙ্গে আমার চিন্তাধারার এক মিল ছিল। যাই হোক, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই মতামতটাকে আমি সমর্থন করি না। অতি বিনয় সহকারে আমি বললাম যে মেয়েরা they can come into the workforce and they can do their job provided আপনি সম্ভবত নারীদের কর্মক্ষেত্রে যে তারা কাজ করতে পারছে এই কথাগুলোই আপনি তুলে ধরতে চাইছেন, তাই তো? হ্যাঁ, মানে সিরিয়াস কাজ, মানে Right, ছোটখাটো right. কাজ। জি। যেমন আমার স্ত্রী হলো এখানে অ্যানাটমিক্যাল প্যাথোলজির হেড হ্যাঁ, in a VA hospital, হ্যাঁ, which is quite intense জি, thing. হ্যাঁ, জি, আমি দেখলাম যে যখন নকিব ছিল তখন, তোমার মনে আছে কিনা, সেলিমা হক, খেয়াল আছে? ডক্টর সেলিমা হক ভীষণ ধার্মিক, মানে উনি কোনোদিন মানে উনি ইসলাম ধর্মের একদম দারুণ বিশ্বাসী। মানে কিন্তু উনি তো আপনি ডাক্তার- আসলে বলতে চাইছেন নারীরা, অনেকগুলো নারীর উদাহরণ সামনে নিয়ে এসে আপনি বলছেন যে তারা কাজ করতে পারছে। জামাত আমির যেটি বলছিলেন যে তারা মাতৃত্বের দায়িত্ব পালন করতে হয়, নানা কারণে তারা হয়তো কাজ করার জন্য ফুল পারফর্ম করতে পারেন না, এই বিষয়টি তো আপনি তুলে আনছেন। হ্যাঁ, তার সঙ্গে আমি একটা অ্যাড করতে চাই, একটু নিজের জি। কথা বলি। হ্যাঁ। ওই স্বামী খুব ভালো হতে হবে, ওকে, তাহলে মেয়েরা সবই করতে পারে। Okay. বুঝছো? স্বামীরা যে যদি, পুরুষরা যদি তাদের সঙ্গে সহযোগিতা করে, ওকে, তাহলে মানে ওমেন ক্যান ডু ওয়ান্ডার্স। এই একটা এক্সাম্পল। এবং বেশি দূর যেতে হবে না জুয়েল, বেশি দূরে আপনার যেতে হবে না। আপনি নকিবের দিকে একটু তাকান, ফেস করেন, ওর মা কিন্তু একজন হাই প্রফেশনাল। ওকে। আমি আসলে আমি আমার কাছে আসলে শুরুতে মনে হচ্ছিল যে আপনি মনে হয় ব্যক্তিগত গল্প করছেন, পরবর্তীতে আসলে আমি যেটি বুঝতে পারলাম সেটি হলো যে আপনি আসলে বলছেন অনেকগুলো নারীদের উদাহরণ আপনি সামনে এনেছেন যারা কাজ করছে, ফুল পারফর্ম করছে, যেটি হয়তো জামাত আমির মনে করছিলেন তার যে বক্তব্যে আছে যে হয়তো মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নারীরা হয়তো পুরোপুরি কাজ করতে পারেন না, এই বিষয়টি তো আপনি পরিষ্কার করতে চাইছেন। হ্যাঁ, সেটাই আমি আমি একদম সলিড এক্সাম্পল দিলাম। এই যে নকিব বসে আছে, হ্যাঁ, ইউ আস্ক নকিব, ওরা কিন্তু প্রত্যেকটা ভাই ভালো করেছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট অল অফ দেম। ওকে, হাউ? ওর মা কিন্তু একটা হাই পজিশনে ছিলেন, হ্যাঁ, জি, জি, মানে বাংলাদেশের মেয়েদের স্ট্যান্ডার্ডে শি ওয়াজ হাই, শি ইজ হাইলি এডুকেটেড। এবং এখনকার জামাতের আমির, নায়েবে আমির, তাদের সবার স্ত্রীরা ব্যক্তিগত জীবনে সাকসেসফুল নারী হিসেবে প্রফেশনালি কাজ করে যাচ্ছেন। এবং নায়েবে আমির অনেক সময় বলে থাকেন যে আমার স্ত্রীর টাকায় আমার সংসার চলে না, রাজনীতি করতে গিয়ে আমি হয়তো কিছু করতে পারতাম। তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে তাদের ঘরের নারীরা, অর্ধাঙ্গিনীরা পারফর্ম করছেন, তারপরে বলা হচ্ছে যে তারা পারফর্ম করছে না। আমার প্রশ্নটা আপনার কাছে ছিল যে কেন নারী ইস্যুতে জামাতকে বারবার করে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের ঠিক 10 দিন আগে, এটি কেন প্রধান ইস্যু হয়ে উঠছে বাংলাদেশের আগামী দিনের ভোটের ইস্যুতে? না, সেটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কারণ রাজনীতির দ্বন্দ্বে যখন কাউন্টার পয়েন্ট হয়, হ্যাঁ, আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট, তখন তো মানে আমার কথা যদি ভায়োলেন্স না থাকে না, ডক্টর মোস্তফা স্যার উত্তরটি পরিষ্কার হচ্ছে না এই কারণে যে আমি বলছি ইলেকশনের আগে পরস্পর কাদা ছোড়াছড়ি, মারামারি, সংঘর্ষ এটি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে আছে, কিন্তু নারীকে কেন ইস্যু করা হচ্ছে, নারীকে ইস্যু করে কেন জামাতকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? না না, সেটা তো পয়েন্ট আছে, কারণ বিএনপির যদি ক্যালকুলেশন হয়, হ্যাঁ, এটা তারা জানবে। কিন্তু আমার যে দূর থেকে মনে হচ্ছে যে তাদের হয়তো হিসেবে আছে যে আমরা যদি নারীদের ভোটটাকে নিতে পারি এই কথাগুলো বলে, হ্যাঁ, তাহলে এটা আমাদের কাজে লাগতে পারে। কাজে আমার মনে হয় সেই জন্য তারা সেটা বলছে, এবং সেটাকে আমি বলছি এ পারফেক্ট। মানে একটা যখন ডিসকোর্স হয়, পলিটিক্যাল ডিসকোর্স, তখন তো তার যেটা সুবিধা, তার যে পলিসিগত ভাবে যেটা প্রতিপক্ষের ডিফারেন্সটাকে তুলে যদি ধরতে পারে এবং তাতে তারা যদি ভোট পায়, তাহলে তো কোনো আপত্তি থাকার কথা নয়। আমি বলব সাধুবাদ যে দিস ইজ এ ভেরি হেলথি কনভারসেশন। ওকে, আমরা একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে একটু ফিরি, সেটি হলো যে নির্বাচনী আলোচনায়
একেবারে শুরুর দিন থেকেই মোটামুটি এক ধরনের উত্তেজনা ছড়ানো হচ্ছে, সেটি সৌজন্যতার মধ্যে থাকছেন, অনেক সময় সৌজন্যতার সীমা অনেক সময় লঙ্ঘন করা হচ্ছে। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলদের শীর্ষ নেতাদের কথা আমি বলছিলাম। সেখানে আমরা এখন দেখলাম যে তারেক রহমান তিনি বারবার বলছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়ে বানচাল করার চেষ্টা চলছে। এটি কিসের লক্ষণ? দুটো বিশ্লেষণ আসছে। একটি আসছে যে তিনি আশঙ্কা করছেন জামায়াত এনসিপি নির্বাচনের ঠিক আগে আগে নির্বাচন থেকে সরে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি উল্টো, অর্থাৎ বিএনপি যদি কোনো কারণে হেরে যায় যাতে তখন দোষ চাপানো যায় যে আমি আগেই বলছিলাম বানচাল চলছে। কোনটিকে আসলে আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, কিংবা তৃতীয় কোনো বিশ্লেষণ আপনার আছে কিনা? হ্যাঁ, জি ধন্যবাদ। আমি তার আগে একটু সরোয়ার ভাইয়ের সাথে আমি একেবারেই একমত। আপনি যেই ক্যারেক্টারাইজেশন গুলো করছেন যে নারীদের ভূমিকা, আমি এটা খুব এজন্যই আমি প্রথমেই ব্যর্থহীন ভাবে কিন্তু বলে নিয়েছি যে জামাত ইসলামীতে যত বেশি আহ কর্মক্ষম এবং কর্মজীবী মহিলা আছে সেই পরিমাণ কর্মজীবী পুরুষ বিএনপিতেও নেই, যার কারণে তাদের চাঁদাবাজি করতে হয়। সো মহিলাদের কর্মের ব্যাপারে, মহিলাদের কাজের ব্যাপারে কিন্তু জামাতের কোনো দ্বিমত নেই। সুতরাং এগেন পলিসি নিয়ে কিছু কিছু দ্বিমত থাকতে পারে, উইচ ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু মোটা দাগে মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য জামাত শুধু মুখেই বলছে না, বরং কাজের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে, যেটার প্রমাণ আমার আম্মা, যেটা সরোয়ার ভাই বললেন, জামাতের বর্তমান আমিরের স্ত্রী, তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ফিজিশিয়ান। সরোয়ার ভাইয়ের ওয়াইফের মতোই তিনি একজন কিন্তু প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তারপরে তাহের সাহেবের ওয়াইফ বাংলাদেশের একজন খুবই বিখ্যাত নিউরোলজিস্ট, তিনিও কিন্তু তার ডিপার্টমেন্টের হেড। সো মহিলাদের কর্মের ব্যাপারে জামাতের কোনো আপত্তি নেই। কিছু কিছু পলিসি নিয়ে অবশ্যই দ্বিমত থাকতে পারে। মাতৃকালীন ছুটির কথা যেটা বলা হয়েছে 5 ঘন্টা, এটাকে উনার বক্তব্যটাকে বিকৃত করে বলা হয়েছে। উনি যেটা একটা ওয়েলফেয়ারের কথা বলেছেন, যে যেই মাদের ছোট বাচ্চা আছে তাদেরকে 3 ঘন্টা রিলিফ দিলে পরে এটা তাদের জন্য ভালো। কিন্তু এটাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে উনি মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে ফেলে মহিলাদের ঘরের মধ্যে বন্দি করতে চান। তো উনি খুব হিউমারাসলি বলেন যে আমরা মহিলাদের ঘরের মধ্যে বন্দি করব, এত তালা কেনার পয়সা তো ভাই আমাদের নাই। সো এই জিনিসগুলা আছে। এবং মানে মহিলাদের ব্যাপারে, এবং বিএনপি যে আপনি যে প্রশ্নটা করেছেন, ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন যে কেন মহিলা বিষয়ে বিএনপি এত ডেসপারেট হয়ে গেল। এটার কারণ হলো তারা ধরেই নিয়েছিল যেহেতু জামাতের একটা ধর্মীয় স্টিগমা আছে, মহিলারা স্পেশালি আরবান মহিলারা, যারা শিক্ষিত মহিলা, তারা জামাতকে রিজেক্ট করবে। কিন্তু ইট হ্যাজ বিন দ্য অপোজিট, বরং মহিলা বান্ধব জামাতের সবচেয়ে বেশি পলিসি। এই কারণে দে আর ডেসপারেট এবং দে আর মেক দেয়ার বেসিকলি টেকিং রিসোর্ট টু ডার্টি পলিটিক্স, যে এই হ্যাক করে একটা নোংরা কথা আমির জামাতের নামে ছড়াই দেওয়া, উনি যে কথাগুলো বলেননি সেই কথাগুলো ওনার নামে ছড়িয়ে দেওয়া। এবং মানে আপনি চিন্তা করতে পারেন যে মানে তাদের বুদ্ধি এবং তাদের চিন্তা ভাবনা কত খাটো, যে তারা যে স্ট্যাটাসটা দিয়েছে এটা যে চ্যাট জিপিটির দিয়ে লেখা, মানে ওই চ্যাট জিপিটির লং হাইফেন তারা মুছতে ভুলে গিয়েছে, ওইটাই ওভাবে ছড়িয়ে দিয়েছে। সো মানে এগেন এটা নিয়ে যারা সন্দেহ পোষণ করে, আই মানে মানে আই রিজেন্ট ইভেন এনগেজিং উইথ দেম, কারণ তারা অ্যাবসলিউটলি অন্ধ অথবা তাদের বুদ্ধিশুদ্ধি একেবারে নাই। সো আই ডোন্ট ইভেন নিড টু এনগেজ উইথ দেম, যারা বলার চেষ্টা করে যে এটা আসলে হ্যাক হয়নি, এটাই নেই, সেটা হয় নাই, বিকজ দেয়ার ইজ ফুটপ্রিন্ট, পুলিশ অলরেডি একজনকে ধরেছে। সেকেন্ড যে কথাটা আপনি বললেন যে আমরা আশা করেছিলাম যে এটা একটা, আমরা সবাই কিন্তু ভিকটিম, বিএনপিও ভিকটিম, আমরাও ভিকটিম। আমাদের 10 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বিচারের নামে, জুডিশিয়ারিকে ইউজ করে বিএনপির অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। এবং শুধু এই 1 মাসে জুলাইতে 1400 মানুষ অ্যাটলিস্ট নিহত হয়েছে, হাজার হাজার মানুষ এখনো গুলিবিদ্ধ অবস্থায় আছে। সো এই ড্রপব্যাককে সামনে নিয়ে আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি, ডেফিনেটলি পলিসি নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকবে, আমরা এটা নিয়ে ডিবেট করব। এবং মানে আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু তারেক রহমানকে পলিসি ডিবেট করার জন্য ইনভাইট করেছেন। জি। এবং আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট হি ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি। তারেক রহমান সাহেবের ফেস টু ফেস ডিবেট করার কোনো যোগ্যতা নেই এবং সাহস নেই, যে কারণে এটা তিনি করবেন না। কিন্তু রাজনীতি হওয়া উচিত ছিল এরকম যে আমরা পলিসি লেভেলে ডিবেট করব। সো এই পলিসি লেভেলে যুক্তিতর্কে হেরে গিয়ে বিএনপি ডেসপারেট হয়ে যাচ্ছে, এবং এই কারণেই তারা বিভিন্ন রকম আশঙ্কার কথা প্রকাশ করছে। আপনি যদি দেখেন খুব
মানে খুব সূক্ষ্মভাবে কয়েকটা জিনিস আমি আপনাকে বলবো। দেখেন, বিএনপি একদিকে বলছে যে সিসিটিভি ক্যামেরা, যখন আমরা সিসিটিভি ক্যামেরার কথা বলছিলাম, কারণ সিসিটিভি ক্যামেরা যদি না থাকতো বাংলাদেশে আবরার ফাহাদ, শহীদ আবরার ফাহাদ হত্যার খবর বাংলাদেশের মানুষ জানতো না। যদি সিসিটিভি ক্যামেরা না থাকতো তাহলে পরে ওই যে বিএনপির এক পক্ষ আর একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে এটা মানুষ জানতো না। সিসিটিভি না থাকলে আমরা অনেক কিছুই জানতাম না। এজন্য সিসিটিভি ইজ বেসিকলি এ নন নেগোশিয়েবল টার্ম। এটা নিয়ে যখন কথা হয়েছে বিএনপি কিন্তু এটার বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু আমরা কি দেখেছি, সরোয়ার ভাই জানেন যে এই উপদেষ্টা পরিষদে বিএনপির সবচেয়ে ঘরের মানুষ হলো সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা। তিনি রোড ব্লক তৈরি করার চেষ্টা করেছেন। সিসিটিভির কথা যখন আসলো তখন তিনি বললেন যে আমাদের কাছে টাকা নাই। আরে ভাই, দুনিয়ার সবকিছু করার টাকা থাকে, উৎসব করার টাকা থাকে, ভিডিও বানানোর টাকা থাকে, চা নাস্তা খাওয়ার টাকা থাকে, সিসি ক্যামেরার টাকা নাই। সিসি ক্যামেরার টাকা যদি না থাকে মানুষ এটা ক্রাউড ফান্ডিং করে দিবে। তিনি কিন্তু রোড ব্লক করার চেষ্টা করেছেন এবং এটা ডেফিনেটলি বিএনপির ইঙ্গিত। তারপরে যখন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হলো, অনেকগুলো সেন্টারে কিন্তু বিএনপি অলরেডি ভাঙচুর করা শুরু করেছে সিসিটিভি ক্যামেরা। আপনারা দেখেছেন যে গতকালকে এই নিউজটা এসেছে যে বাংলাদেশ বিএনসিসি, যেটা বিএনসিসি হলো একটা মানে ভলান্টিয়ারি অর্গানাইজেশন, ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। সারা দেশের সব শ্রেণীর মানুষ থাকে। তারা বিএনসিসি কে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগী হিসেবে আনার ব্যাপারে আপত্তি করেছে। তাদের যুক্তি কি যে বিএনসিসির অধিকাংশ মানুষ নাকি শিবির করে। আরে ভাই, বাংলাদেশের অধিকাংশ জনগণই তো জামাত শিবিরকে ভোট দিবে এবার, তাহলে কি সবাইকে বাদ দিয়ে আপনি ইয়ে করবেন? সো নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে যত বিষয়গুলো আছে সবকিছুতে বিএনপি রোড ব্লক তৈরি করছে। এবং সর্বশেষ আপনাকে বলি যে আমরা কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে দেখেছি যারা হেভিওয়েট বিএনপির প্রার্থী, তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে প্রশাসনকে ব্যবহার করে বিএনপি সেই প্রার্থীদেরকে হ্যারাস করছে। এর মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পল গতকালকে আপনারা দেখেছেন যে ডক্টর এস.এম. খালেকুজ্জামান সাহেব, উনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, উনার সাথে আর্মির একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটেছিল সে 1 মাস আগে। এবং ড্রপব্যাকটা হলো যে আচ্ছা, মানে একটু পরিষ্কার হয়নি, এটা ইদানিং কালের কোনো ঘটনা নয়, 1 মাস আগের ঘটনা, জানুয়ারির 4 তারিখে। এবং তখন হাদি মারা গিয়েছে, অনেক প্রার্থী কিন্তু জীবনের একটা হুমকির মধ্যে ছিল। এস.এম. খালেদ সাহেব বিভিন্ন রকম হুমকি পেয়েছেন, তাকে সরকার থেকে গানম্যান দিয়েছে। সো সেই গানম্যান নিয়ে উনি ডেফিনেটলি নিয়ম নিয়ে কথা হতে পারে যে আপনি জাহাঙ্গীর গেট দিয়ে উনি ঢুকছিলেন, সেখানে গানম্যান নিয়ে প্রবেশ করা যায় না। কিন্তু মানে এই কথাটাতে ডেফিনেটলি আই উইল নট ডিফেন্ড হিজ বিহেভিয়ার, ইট ওয়াজ আউটল্যান্ডিশ। এবং এই বিষয়টা যখন আমাদের নজরে এসেছে গত 4 তারিখেই, আমরা কিন্তু সাথে সাথে খালেদুজ্জামান সাহেবকে আমরা বলেছি যে ইটস ডিপ্লোরেবল, এই কাজ আপনি করতে পারেন না। আপনি সাথে সাথে গিয়ে, এটা সে পুলিশ হোক, মিলিটারি পুলিশ হোক, একজন রিক্সাওয়ালা হোক, কাউকেই আপনি অমর্যাদা করে কথা বলতে পারেন না। আপনি গিয়ে ক্ষমা চান। এবং তিনি সাথে সাথে গিয়ে যেই এমপির সাথে, মিলিটারি পুলিশের সাথে তিনি কথা খারাপ ব্যবহার করেছিলেন, তার কাছে কিন্তু তিনি সাথে সাথে ক্ষমা চেয়েছেন। ইট ওয়াজ ডান। কিন্তু এরকম একটা সিকিউর জায়গা থেকে মিলিটারি পুলিশের বডি ক্যাম, এটা তো জনগুরুত্বপূর্ণ নথি। এই সেন্সিটিভ নথি যারা আর্মির থেকে লিক করেছে তারেক রহমান সাহেবকে সহযোগিতা করার জন্য, এটা তো আনকল ফর। শুধু এটা না, এর বাইরে এনবিআর গিয়ে ওনার ট্যাক্স ফাইল ঘাটা শুরু করেছে। তারপরে আপনারা দেখেছেন যে তার যে ফার্টিলিটির যে ডিগ্রি, সেই ডিগ্রির ভ্যালিড কিনা এটা আপনার অ্যাক্রেডিটেশন অথরিটি এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এইভাবে যে বিভিন্ন প্রশাসনকে ইউজ করে, সেনাবাহিনীর একটা অংশকে ব্যবহার করে বিএনপিকে সহযোগিতা করা হচ্ছে। এর বাইরে আপনারা দেখেছেন যে এই যে শেরপুরে জামাতের একজন সেক্রেটারিকে, শেরপুর 3 আসনে জামাতের সেক্রেটারিকে হত্যা করা হলো, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সো এইভাবে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে, আমাদের মেয়েদের উপরে হামলা করা হচ্ছে, এই বিষয়গুলা খুব পরিষ্কার করে দেয় যে বিএনপি খুব ডেসপারেট, বিএনপি ইজ সেন্সিং ডিফিট। এই কারণে তারা বিভিন্ন আবল তাবল বকছে। ওকে, বিএনপি ডেসপারেট কারণ বিএনপি হারের গন্ধ পাচ্ছে, এটি আপনার বিশ্লেষণ। আমরা একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে শুনি, সেটি হলো যে বিএনপি হেরে যাবে কিংবা এই আশঙ্কা থেকে জামাত হেরে যাবে, যে কোনো একটা দল তো হারবেই, দুটো দল যখন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, এই আশঙ্কাটা যখনই আসছে তখনই তো মনে হয় সব ইনভেস্টমেন্ট লস হয়ে যাবে। প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে ইলেকশন কেন্দ্রিক, ইলেকশনের দিন এই আতঙ্ক থেকে কিংবা আমাকে দখল করতে হবে, আমাকে জিততে হবে, এখন পর্যন্ত যে সহিংসতা আমরা দেখছি সেই আশঙ্কা থেকে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কতটা সহিংসতা হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? 12ই ফেব্রুয়ারি, মানে ইয়োর কোশ্চেন ইজ ভেরি স্পেসিফিক।
যে 12 তারিখে হুম। কতটা হুম। সহিংসতা হতে পারে। ফাইনাল ম্যাচ, সেই কারণে। আমার আমার অভিজ্ঞতা থেকে আমার যতটা ধারণা আর কি, আমি হুম। আগে দেখেছি হুম। যে বাংলাদেশে যে ভায়োলেন্স হয়, হুম। যে দলগুলো ভায়োলেন্স করে লোকাল লেভেলে, ইট ইজ প্রপোর্শনাল, সমানুপাতিক টু দেয়ার স্ট্রেংথ। যেমন ধরুন, আপনি একটা কেন্দ্র যেখানে জাতীয় পার্টি সবচেয়ে স্ট্রং, হ্যাঁ, সেখানে কিন্তু ভায়োলেন্স করে জাতীয় পার্টি। আবার যেখানে বিএনপি বেশি পপুলার, ভায়োলেন্স করবে সে। জামাত যেখানে পপুলার, সে ভায়োলেন্স করবে সেখানে। এটা হলো আমাদের রক্তের ভেতরে ঢুকে গেছে, এবং এটাকে আমি কিন্তু সব ভায়োলেন্সকে কিন্তু আমি কন্ডেম করি একদম। এটা নবীন জানে হুম। যে ইউনিভোকালি আমি একদম মানে আমার কোনো নেই, কোনো কন্ডিশনস নাই। এনি কাইন্ড অফ ভায়োলেন্স আই কন্ডেম, এবং আমি মনে করি এটা খুব খারাপ। তবে এটা হওয়ার সম্ভাবনা পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ যে ভায়োলেন্স আমরা, যে বর্তমানের যে গভর্নমেন্ট, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে যে মবক্রেসির কায়েম করেছে, অগ্নিসংযোগ, ভাঙচুর, মব, অল্প কিছু লোক নিয়ে গিয়ে একটা প্রেসার ক্রিয়েট করে মারামারি করিয়ে তারপরে তারা একটা জিনিসকে এস্টাবলিশ করছে, একটা দাবিকে আদায় করে নিচ্ছে। এবং এটাকে সরকার পুরো বর্তমান যে ইউনূস গভর্নমেন্ট এটাকে একদম সরাসরি এনকারেজ করছে। তার কারণ কোনো কেস নাই, এতগুলো ভায়োলেন্স হয়ে গেল, আমরা তো ঢাকার ভায়োলেন্স গুলো চোখের সামনে দেখলাম, হ্যাঁ, এবং সবগুলো রেকর্ড আছে। মানে কিন্তু হলো যে কোনোটার নির্বাচনের দিনও যদি কারণ- এই ধরনের সহিংসতা হয় তাহলে সরকার সেটি সামাল দেওয়ার সক্ষমতা রাখে না। না, সক্ষমতারও মানে সক্ষমতার প্রশ্ন তো আমি করছি না। তার চেয়ে আমি করছি যে এই ভায়োলেন্সটা, এই যে মবক্রেসি, যে আমি ইউনূস গভর্নমেন্টকে এখন বলি যে মবক্রেটিক গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হ্যাঁ। ওকে, আমরা এই ইলেকশনের মবক্রেটিক- দিনটা নিয়ে, ইলেকশন নিয়ে কথা বলছিলাম। ইউনিস গভর্নমেন্ট আর হ্যাঁ, বেশি দিন নেই, নির্বাচনে, এই 10-12 দিন, নির্বাচনে- 2 সপ্তাহ আছে। হ্যাঁ, এই জন্য না, আমরা হয়তো যে- ইলেকশনটা নিয়ে কথা না, বলছি। না, ওই ইলেকশন নিয়ে যদি আপনি মবক্রেসির যে ট্রেডিশনালি তৈরি করলেন, এবং তারই যদি আমরা দেখি বিস্ফোরণ ইন দি ডিউরিং দ্য ইলেকশন, তাহলে আপনি কাকে দোষ দেবেন? এটা কি আপনি জামাতকে দোষ দেবেন? এটা কি আওয়ামী লীগ মানে বিএনপি কে? ডক্টর নাকিবুর রহমান যেটি বলছিলেন যে প্রশাসন এর মধ্যেই অনেকে চেষ্টা করছে বিএনপিকে কতটা একেবারে মাঠে এগিয়ে নেওয়া যায়। তিনি উদাহরণ হিসেবে বলছিলেন বিভিন্ন গোষ্ঠীর কথা। সবশেষে আজকে যেটি দেখা গেল, তারেক রহমান এক জনসভায় বলছেন যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে তাদের ঋণ মওকুফ করা হবে। তার পরের দিনই বাংলাদেশ ব্যাংকের এক ডাইরেক্টর সব ব্যাংকে চিঠি পাঠিয়ে দিলেন, কার কার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদের তালিকা পাঠাও। এটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করছেন। মানে বিভিন্ন জায়গা থেকে বিএনপিকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই যে ইলেকশনের দিনও বিএনপিকে এই ধরনের প্রশাসনিকভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে, যেটি নিয়ে সংঘর্ষটা আরো বাড়তে পারে? না, সেক্ষেত্রে আমি ইন্টারনাল স্ট্রাকচার নকিব বলতে পারবে, কারণ আমাদের 5ই অগস্টের পর যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, যে ডিসি, তারপরে এসপি এবং অন্যান্য যেগুলো, এবং উপজেলাতে যে, এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এন্ড সো অন, এগুলো যারা দিয়েছে, হ্যাঁ, তাতে আমার মনে হয় যেন সব দলগুলোই দিয়েছে, হ্যাঁ। Okay. এনসিপির লোকরাও দিয়েছে, জামাত দিয়েছে, বিএনপি দিয়েছে। এখন এখানে সবচেয়ে বেশি কারা দিয়েছে সেটা প্রশ্নবিদ্ধ আছে, সেটা এখনো সলভ হয়নি। কাজে আমার যেন মনে হয় যদি নির্বাচনে এই ধরনের কোনো কিছু ঘটে, দ্যাট উইল বি প্রপোর্শনাল, সমানুপাতিক ভাবে, যে নির্বাচনে মানে যাদেরকে অরিজিনাল অগস্টের 5 তারিখের পর থেকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাতে যাদের পাল্লা ভারী তারা তারাই বেশি এটা পক্ষপাত করতে করবেন। একেবারে সহজ হ্যাঁ। বিশ্লেষণ। গার্ডিয়ানের প্রতিবেদনটি নিশ্চয়ই প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনি দেখেছেন। গার্ডিয়ান বলছে যে ভারতে বসে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাচিত আওয়ামী লীগের নেতারা, এবং সেটি কি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে উস্কানি দেয়া, সংঘর্ষে জড়িয়ে পড়া, কিংবা আওয়ামী লীগের কি সেখানে কোনো ভূমিকা থাকবে বলে আপনি আশঙ্কা করছেন? আমার বিশ্বাস, আই মাইট বি রং, কিন্তু আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ, আমার মনে হয় 5ই অগস্টের পর তাদের কিন্তু মানে যে তাদের যে অর্গানাইজেশনাল, তারা ওরকম আর সংঘবদ্ধ নেই, তাদের Okay. ওই শক্তিটা নেই। জি। কাজে আমার বিশ্বাস যে এ ধরনের একটা নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, কিংবা তাতে কোনো কিছু করার জন্য যে শক্তিটা দরকার, সেটা তার আছে কিনা
আমার আমার সন্দেহ আছে। ওকে, একেবারে পরিষ্কার বিশ্লেষণ। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একটু যাই। সেটা হলো যে জামাত যখন থেকে বলা শুরু করেছিল, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে বলা শুরু করেছিল, তাদের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে এবং এই জনজোয়ারে মানুষ ভাবছিল যে জামাত হয়তো, যেহেতু আওয়ামী লীগ নেই, দ্বিতীয় স্থানে থাকবে। এখন সেই জায়গায় জামাতের পক্ষ থেকে কিংবা বাংলাদেশের মানুষের মধ্যে এই পরিবর্তনটা অনেকের মধ্যে এসেছে যে জামাত প্রথম স্থানেও যেতে পারে। নির্বাচন একেবারেই কাছাকাছি, 10 দিন সময় নেই। এখন আসলে যখন আমরা অঙ্কটা কষবো, অনেকটা বাস্তবতার ভিত্তিতে কষার সুযোগ পাওয়া যাবে, কারণ খুবই কাছাকাছি নির্বাচন। এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদের ইন্টারনাল জরিপ হচ্ছে, আরো নানা ধরনের বিশ্লেষণ, মাঠের পরিস্থিতি জানার সুযোগ হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, কেন জামাত কোন কারণটাতে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের পর প্রথম স্থানে যাবে? প্রথম কথা হলো, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। 5ই অগস্টে যে অভ্যুত্থান ঘটেছে সেটা বাংলাদেশের পুরো রাজনৈতিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলেছে এবং এখানে ওই পুরনো বন্দোবস্ত আর চলবে না বাংলাদেশে। সেই পরিবারতান্ত্রিক রাজনীতি, মার্কার রাজনীতি, এগুলা বাংলাদেশে 5ই অগস্টে কবর হয়ে গিয়েছে। এবং এখানে খুব ইন্টারেস্টিং, আমরা যদি একটা চিন্তাধারা দেখি যে 4 কোটি মানুষ জীবনে প্রথম ভোট দিচ্ছে, সুতরাং আপনি পাস্ট ডেটা দেখে আপনি এবারের ভোটিংটা প্রেডিক্ট করতে পারবেন না। ইটস অ্যাবসলিউটলি ব্ল্যাক বক্স। আমরা যদি এখন মাঠের বর্তমান অবস্থা দেখি, যে 72টা আসনে 72 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছে এবং এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির ধানের শীষ নিয়ে যারা নির্বাচন করছে তাদের চেয়ে শক্তিশালী অবস্থানে আছে এবং তারা জিতে যেতে পারে, এই আত্মবিশ্বাস রেখে তারা নির্বাচনে কাজ করছে। এবং তারেক রহমান সাহেব এই 72 জনকে কোনোভাবেই কন্ট্রোলে নিতে পারছেন না এবং এটা একটা লিডারশিপ ফেইলিয়ার। বেগম খালেদা জিয়া যখন দলের চেয়ারপারসন ছিলেন, তার একটা পার্সোনালিটি ছিল। তখনও বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, কিন্তু এত সংখ্যক ছিল না, 3-4 জন হয়তো থাকতো 300 জনের মধ্যে। সো এই 72টা আসন, এই 72টা আসনের মধ্যে 49টা আসনে দাঁড়িপাল্লার সাথে বিদ্রোহী প্রার্থী এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই 52টা আসনের মধ্যে অধিকাংশ আসনেই জামাত হয়তো তফসিল ঘোষণার আগে নির্বাচনে কম্পিটিটিভ হবে এটা চিন্তা করতে পারেনি, কিন্তু এখন এই আসনগুলোতে জামাত অনেকগুলোতে নিশ্চিত হয়তো বিজয় অর্জন করতে পারে। খুব একটা সিম্পল এক্সাম্পল দেই আপনাদের সামনে। ঢাকা 14তে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করছেন হলো তুলিয়াপা। আমি তাকে খুবই রেসপেক্ট করি, তিনি শহীদ মায়ের ডাক প্রতিষ্ঠানের, জি, মায়ের বোন, মায়ের ডাকের প্রতিষ্ঠাতা। এবং সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী হলো ব্যারিস্টার আরমান, যিনিও গুমের ভিকটিম। 8 বছর তিনি আয়নাঘরে বন্দী ছিলেন, শারীরিকভাবেও কিন্তু তিনি ওভাবে সুস্থ না। সুতরাং আমরা কিন্তু আমাদের এক্সপেকটেশন কিন্তু খুব মিনিমাম ছিল এখানে। আমরা যখন আরমানকে নমিনেট করেছিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে, যে এখানে একটা বেস তৈরি করবে, এরপরের ইলেকশনে তারা ভালো করবে। কিন্তু এখন আরমানের জয় অলমোস্ট নিশ্চিত, কারণ এখানে তুলিয়াপার সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী, যিনি এস এ খালেক ওখানকার এমপি ছিলেন, তার সন্তান সাজু, তাদের মধ্যে যেই প্রতিদ্বন্দ্বিতা। এবং এমন অবস্থা, আমার তো বিএনপির লোকজনের সাথে কথা হয়, বিএনপির তুলিয়াপার কোনো উনি ইভেন মানে পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক পাচ্ছেন না, কারণ পোলিং এজেন্ট বিএনপির যারা ছিল সব হলো সাজুর পক্ষে। এবং এই দুজনের ইনফাইটের কারণে জামাতের ক্যান্ডিডেট মীর আহমেদ বিন কাসেম, যার ব্যাপারে বাংলাদেশের অনেক মানুষের সহানুভূতি আছে, তার বিজয়টা একেবারেই সুনিশ্চিত। এখানে বিএনপির তুলিয়াপা প্রতিদ্বন্দ্বিতাই আসতে পারছে না। অথচ এরকম আসন কিন্তু আমরা আমাদের মানে এ বি ক্যাটাগরির মধ্যেও আমরা প্রথমে রাখিনি। সো এরকম আসন বাংলাদেশে 72টা আছে, এর মধ্যে 52টা হলো বিএনপি এবং জামাতের প্রতিদ্বন্দ্বিতা, অন্যগুলাতে এনসিপি এবং অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে আছে। সো এটা হলো একটা এক্সাম্পল। এর বাইরে 5ই আগস্টের পর থেকে শুরু করে বিএনপির যেরকম বেপরোয়া চাঁদাবাজি, বেপরোয়া আচরণ, এটার কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। ইভেন যে সমস্ত লোকজন ডাই হার্ড বিএনপি করতো একটা সময়, তারাও কিন্তু বিএনপির প্রতি খুবই ক্ষুব্ধ। সো এই বিভিন্ন কারণে বিএনপি কিন্তু মাঠের রাজনীতি, ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার যে রাজনীতি, এটা না করে দে আর পুটিং অল দেয়ার এগস ইনটু তারেক রহমান। এবং আরেকটা শেষ উদাহরণ দিয়ে আমি শেষ করছি। আপনি যদি ডেইলি আইটেনারিটা দেখেন, যে শফিক সাহেব তারেক রহমানের থেকে একটু বয়স্ক, যদিও মনে হয় অনেক বয়স্ক, তারেক রহমানের বয়স কিন্তু 62, হি ইজ নট এ ইয়াং ম্যান এনিমোর। এবং শফিক সাহেবের বয়স হলো 68, সো 6-7 বছরের ডিফারেন্স। শফিক সাহেব সকালবেলা ঘুম থেকে উঠে হি হ্যাজ হিজ ফার্স্ট মিটিং এট 8 o'clock উইথ এ ডিপ্লোম্যাট ওনার বাসায়।
হি হ্যাজ ব্রেকফাস্ট প্রত্যেক দিন। উনি এখন থেকে ইলেকশনের আগ পর্যন্ত তিনি, আমরা দেখেছি এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমেরিকান অ্যাম্বাসাডার, নতুন অ্যাম্বাসাডার, ব্রিটিশ অ্যাম্বাসাডার, অন্য অন্য দেশগুলোর চাইনিজ অ্যাম্বাসাডার, কোনো না কোনো একজন অ্যাম্বাসাডারের সাথে তিনি সকালে ব্রেকফাস্ট করছেন 8টার সময়। তারপরে উনি সকাল 10টার সময় বাংলাদেশের কোনো না কোনো একটা জায়গায় রিমোট এরিয়াতে তিনি জনসভায় বক্তব্য দিচ্ছেন। সো সকাল 10টায় জনসভায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতি বাংলাদেশে, এটা কিন্তু নতুন। এবং তিনি সকাল 10টায় একটা বক্তব্য দিচ্ছেন জনসভায়, কাছাকাছি কোনো আর একটা জেলাতে তিনি 12টার সময় আর একটা বক্তব্য দিচ্ছেন, জোহরের আগে তিনি 2টা জনসভা করছেন, খাওয়া দাওয়া করে জোহর থেকে মাগরিব পর্যন্ত তিনি আরো 3টা জনসভা করছেন, এরপরে জনসংযোগ করছেন। আর আমরা অন দ্য আদার হ্যান্ড তারেক রহমান সাহেবকে দেখছি যে উনি তো 8টায় ব্রেকফাস্ট মিটিং তো দূরের কথা, উনি ঘুম থেকে হয়তো উঠেন 10টায়। উনি সারাদিনে একটা জনসভা করেন, জোর বেশি 2টা। তিনি আশেপাশের 4-5টা শহর মিলে, জেলা মিলে একটা 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 জেলাতে জনসভা করছেন, অথচ শফিকুর রহমান সাহেব 300 আসনেই কিন্তু তিনি টাচ করছেন এবং করবেন। সো দ্যাট মেক্স এ ডিফারেন্স। অন টপ অফ দ্যাট জামাতের লোকজন সেই 1 বছর ধরে কিন্তু ডোর টু ডোর অলরেডি 2-3 বার গিয়েছে, আরো একবার যাবে। সো হার্ড ওয়ার্ক পেইজ অফ। আপনি যত যাই বলেন, আপনি যদি মানুষের দ্বারে দ্বারে যান, আপনি পরিশ্রম করেন, এই পরিশ্রমের মূল্য আপনি পাবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ধরে রাখেন যে মানুষের আর কোনো উপায় নেই, আপনাকে ভোট না দিয়ে যাবে কই, পিপল উইল হ্যাভ দেয়ার সে। আপনার কাছে শেষ একটা প্রশ্ন করি সংক্ষেপে ডক্টর নাকিবুর রহমান, সেটি হলো যে আপনি বলছিলেন সকাল 8টায় ডিপ্লোম্যাটদের সাথে বৈঠক দিয়ে জামায়াতের আমিরের দিন শুরু হচ্ছে। এর মধ্যে তো ওয়াশিংটন পোস্টের নিউজ টিউজ অন্যান্য বিষয়গুলো এসেছে, এটা নিয়ে আলোচনা করছে। আমেরিকা জামাতকে চায় কিনা? আপনি আমেরিকা জামাতের অংশ, আমেরিকার অংশ, সেই কারণে আপনার কাছে একটু জানতে চাওয়া। আমরা তো বাংলাদেশপন্থী রাজনীতি করি, আমাদেরকে কে ছিল কে ছিল না, কে আমাদেরকে পছন্দ করলো, আমাদের এটা বিবেচনায় আনার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করি। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করাটাই আমাদের প্রায়োরিটি। কিন্তু আমরা সবার সাথেই এনগেজ করি, সবার সাথেই আমরা এনগেজ করতে চাই। সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে আমাদের দীর্ঘদিনের এনগেজমেন্ট। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই এনগেজমেন্টটা ওই যে বিএনপির কিছু, আমরা বলছিলাম যে ছাপরি, জাতীয়তাবাদী ছাপরি দল, এরা সহ্য করতে পারে না। এজন্য কিছু ফিমেল জার্নালিস্ট, এবং আমি আই ডোন্ট ফিল অব্লিগেটেড নট টু রিভিল দেয়ার নেম, আপনি জানেন আপনার ফর্মার কলিগ কাজী জেসিন, তারপরে জাইমা ইসলাম, এরা মানে নির্লজ্জভাবে বিএনপির পক্ষ হয়ে প্রচারণা করছেন। এদের সাথে একজন ডিপ্লোম্যাটের একটা বৈঠক, যেটা অফ দ্য রেকর্ড বৈঠক, তারা সিক্রেটলি রেকর্ড করে সেই ডিপ্লোম্যাটের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিলেন যে তোমরা কেন জামাতের সাথে এনগেজ করো। জামাতের সাথে এনগেজ করা মানে জামাতকে সমর্থন করা তো না। উই এনগেজ উইথ এভরিবডি, ইভেন ভারতের সাথেও এনগেজমেন্টে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সবার সাথে কথা বলবো, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করে বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করার চেষ্টা করব। সো এই যে রেকর্ড করে, সিক্রেটলি রেকর্ড করে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে সেই ডিপ্লোম্যাটকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার যে একটা চেষ্টা কিছু সাংবাদিক করেছিলেন, এটা ন্যাক্কারজনকভাবে ফেল করেছে। এই সাংবাদিকরা মনে করেছিল যে ওয়াশিংটন পোস্ট, ডেইলি স্টারের মতো, যে ডিজিএফআই যে জিনিস তাদেরকে দিবে ভার্বেটাম তারা ছাপিয়ে দিবে। ডিজিএফআই যে আমার সাথে যোগাযোগ করবে এই বিষয়গুলো নিয়ে, এটা হয়তো এরা বুঝেনি, এবং আমার সাথে যোগাযোগের পরই তারা খুব বস্তুনিষ্ঠ একটা রিপোর্ট করেছে। এবং এখান থেকে যেটা মানে এটা বিএনপির পক্ষে খুব মানে স্পেকটিকুলারলি ফেল করেছে, এই কারণে যে বিএনপি একটা প্রচারণা করতো যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো আমেরিকা বাংলাদেশের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিবে, সো বাংলাদেশের অর্থনীতি ক্ষতির মধ্যে পড়বে। এই মিথটা কিন্তু ব্রেক হয়ে গিয়েছে এই ওয়াশিংটন পোস্টের এবং সাংবাদিক হিসেবে এটিও খুব আসলে লজ্জাজনক যে এই ধরনের অনুষ্ঠানে গিয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে আমার মার্কিন দূতাবাসে এরকম অসংখ্যবার যাওয়ার সুযোগ হয়েছিল। এমনকি পিটার হাসকে যেদিন আটক করে রাখা হয়েছিল মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেদিন সন্ধ্যাও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের সঙ্গে তিনি কথা বলেছেন। ইনফরমালি অনেক ধরনের কথাগুলো হয় কর্মকর্তাদের সঙ্গে, সেগুলো রেকর্ড করার এর আগে বাংলাদেশের ইতিহাসে হয়তো সেটি ঘটেনি, যেটি হয়তো সাংবাদিকদের জন্য অনেক বিব্রত করে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একটু জয়েল ভাই, আমি একটা 30 সেকেন্ডে বলে শেষ করি যে এই ধরনের আচরণের কারণে বিএনপি এবং এই সমস্ত বিএনপির পদলেহনকারী সাংবাদিকদের ব্যাপারে কিন্তু ডিপ্লোম্যাটিক কমিউনিটির মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে, এবং এটা বিএনপির হাতের কামাই। এই কারণগুলোতে বিএনপির ডিপ্লোম্যাটিক কাজ, এই সাংবাদিকদের ক্রেডিবিলিটি ইজ ইন কোয়েশ্চেন। সো বিএনপি নিজের পায়ে নিজে কোড়াল মারছে এই সমস্ত ডার্টি পলিটিক্স করার কারণে। এবং যেটি বলছিলাম যে যখন পিটার হাস ওই দিন বিকেলে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলছিলেন সন্ধ্যায় তার বাসায়, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এই জিনিসটি, তখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়,
তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে তিনি মনে হয় ষড়যন্ত্র করতে আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদেরকে ডেকেছিলেন, কিন্তু আমাদেরকে ডাকা হয়েছিল তারও 1 সপ্তাহ 10 দিন আগে ইনভাইটেশনটা পাঠানো হয়েছিল। অর্থাৎ কূটনীতি, রাজনীতি এগুলো সবসময় প্রশ্নবিদ্ধ করার নানা চেষ্টা থাকে। আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে ডক্টর আকিবুর রহমান তো বললেন জামাতের তিনি মুখপাত্র, তিনি বললেন যে জামাত আসার জন্য অনেকগুলো প্রেক্ষাপট যোগ বিয়োগ করে তিনি দেখিয়েছেন। আপনার জায়গা থেকে একটু শুনি যে যদিও 13,000 কিলোমিটার দূরে আছেন, 8,000 মাইল দূরে আছেন, কিন্তু বাংলাদেশের খোঁজ তো আমরা রাখছি, সবাই রাখছি। আপনার কাছে কি মনে হয় জামাত যে আশাবাদী হচ্ছে তারা দ্বিতীয় নয় প্রথম হবে, এটি একেবারে 10 দিন আগে নির্বাচনের আপনার কাছে কতটা প্রাসঙ্গিক, কতটা যৌক্তিক, সবকিছু মিলে কি মনে হচ্ছে? না, আমাদেরকে বুঝতে হবে যে এখানে নকিব কিন্তু সে জামাতের একদম কেন্দ্রে রয়েছে। জি, ও তিনি জামাতের মুখপাত্র একদম আমেরিকাতে। হ্যাঁ, আমি জানি। তার চেয়েও বড় আমি আরো অনেক ভিতরের খবর রাখি। জি, ও কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক জামাতের, এর হলো মেইন আর্কিটেক্ট হলো আমাদের এই ছাত্র নকিবুর রহমান। ও হাসছে মিটিমিটি করে। আমি কিন্তু এটা মোটামুটি ট্র্যাক রাখছিলাম যে ও কিন্তু মেইন। বাট আমি ওনার বক্তব্যের বাইরে গিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য জি। হলো যে নির্বাচনের আগে সবাই কিন্তু আশাবাদী হয়ে যায়। জি। জামাত যেহেতু বিরাট প্রতিদ্বন্দ্বী এবং বিএনপিও একটা বিশাল প্রতিদ্বন্দ্বী, দুটোই কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে প্রবাবিলিটি যে কেউই জিততে পারে, এটা জামাতও জিততে পারে, বিএনপিও জিততে পারে। কাজে দুই পক্ষই যদি নির্বাচনের আগে নিরাশার কথা বলে, তাহলে কি তাদের এটা কি ঠিক হয়? তাহলে তো ভোটাররা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কাজে দুটো দলকে এই নির্বাচনের আগে তাদের আশার কথা বলতে হবে। হ্যাঁ, আমি কিছু, যেমন ধরুন, খুব নামজাদা সাংবাদিক বাংলাদেশে, ওকে। শুধু নামজাদা সাংবাদিক না, মানে ধরুন বিশাল ধনী, হ্যাঁ, কিন্তু হাইলি এডুকেটেড, অন্যান্য ধনীর গুলোর মতো না, যে অশিক্ষিত অর্ধশিক্ষিত না, এবার হাইলি সফিস্টিকেটেড। ইনফ্যাক্ট আমাদের ব্যাচের ঢাকা বোর্ডের ফার্স্ট। যাই হোক, আমি এর থেকে আর বেশি বলবো না। হ্যাঁ। তো আমার সঙ্গে কালকে কথা হলো, তা আমি বললাম যে আচ্ছা, তোমার কি ধারণা কে কত ভোট পাবে? দেখলাম যে এই ধরনের বেশ শিক্ষিত এবং পত্রিকার বিশাল লোক, ও বললো যে না, এটা বিএনপি উইন করে যাবে। এটা হলো ওর পয়েন্ট অফ ভিউ। ওকে। কাজে আমি এটা কেন বললাম, এক্সাম্পলটা এই জন্য বললাম যে প্রত্যেকেরই একটা পয়েন্ট অফ ভিউ আছে, এবং পয়েন্ট অফ ভিউতে আরেকটা ব্যাপার আছে মানে যেটা আমাদের স্মরণের। একটু জানি যে যেমন- জামাত জিতবে এমন কেউ বলেছে আপনাকে বাংলাদেশ থেকে? মানে এমন কারোর সাথে কথা হয়েছে কিনা? কোনটা? জামাতও জিততে পারে এমনটা কেউ বলছিল কিনা বাংলাদেশ না, থেকে? জামাত জিততে পারে সেটাও কিন্তু আমার সঙ্গে তারা এই ভদ্রলোকের মতো অত ঊর্ধ্বতন নয়, হ্যাঁ, মধ্যম লেভেলের লোকজন, তারা কিন্তু আমাকে কিছু লোক বলছে যে দেয়ার ইজ এ ট্রেন্ড দেয়ার। কাজেই দি পয়েন্ট আমি যেটা মেক করতে চাই, জি, ভোট একটাই, নকিব- মানে ওই যে হাই প্রোফাইল এবং মিডিয়াম প্রোফাইল ভোট দুজনেরই একটা করে দেওয়ার সুযোগ থাকবে। হ্যাঁ, আরেকটা Right, ব্যাপার, হ্যাঁ। যেমন নকিব যখন কথা বলে, আমি ওর সব কথা কিন্তু ওর সঙ্গে আমি একমত নই। হ্যাঁ, কারণটা কি? কারণ নকিব হ্যাজ এ রেফারেন্স ফ্রেম রাইট। or a paradigm of his own, হ্যাঁ, এবং ও আশাবাদী, কাজে ও তার সেটাকে লক্ষ্য করে ও কথাটা বলে। আবার বিএনপির একটা লোক যখন বলে, তারও নিজস্ব একটা রেফারেন্স ফ্রেম রয়েছে, একটা প্যারাডাইম রয়েছে, এবং তার উপরে ভিত্তি করেই তার আশাবাদের প্রকাশ আমরা দেখি। এটা সব নির্ধারিত হবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে, আমরা রেজাল্ট পাবো। আমার যেন মনে হয় যে একটা দারুণ কম্পিটিশন হবে। কম্পিটিশনটা হবে একদম, যাকে আমরা বলতে পারি হাড্ডাহাড্ডি লড়াই। ওকে, ওকে। মানে একচেটিয়া না, মানে ডক্টর মোস্তফা স্যার আপনার কাছে জানতে চাওয়ার পেছনে মূল কারণটা হলো আপনি তো জামাতেরও পদ্মারি নয়, বিএনপিরও পদ্মারি নয়, কিন্তু আপনার অ্যাসেসমেন্ট হলো হাড্ডাহাড্ডি হবে। একচেটিয়া, যেটি অনেকে ভাবছিল যে একেবারে একচেটিয়া সরকার গঠন করে ফেলবে, 200 আসন পেয়ে যাবে, বিষয়টা এমন হচ্ছে না, এই তো? আমার যেন মনে হচ্ছে যে এই বছরটা, এই নির্বাচনটা সেরকম যে অ্যাভালান্স ভিক্টরি, ল্যান্ডস্লাইড ভিক্টরি, সেটা জামাতের ভাগ্যেও নেই, সেটা বিএনপির ভাগ্যেও নেই। ওকে। আমার যেন ধারণা যে খুব একটা কম্পিটিশন হবে, এবং আমি মনে করি যে গণতন্ত্রে উত্তরণের জন্য এটা কিন্তু খুব হেলদি। জি, হ্যাঁ, জি। আজকে আই মাইট নট লাইক মানে নকিবের দল অথবা বিএনপি অথবা বামপন্থীদেরকে, আমি হয়তো এদের কাউকেই পছন্দ করি না, কিন্তু তা সত্ত্বেও যদি এদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হয়, হ্যাঁ, এবং ভবিষ্যতে যদি এটা আরো এভাবে চলতে থাকে, তাহলে তো বাংলাদেশের জন্য গণতন্ত্রের উত্তরণ হবে একদম
মানে দারুণ একটা ভালো খবর জি। আমাদের সবার জন্য। আমাদের সবার প্রত্যাশা আসলে সেটাই যে একটা সুষ্ঠু ভোট হোক, যেখানে মানুষ একেবারে 17 বছর কিংবা প্রফেসর ডক্টর নাকিবুর রহমানের মতে 25 বছর ধরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না, তারুণ্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না, 4 কোটি নতুন ভোটার, তরুণ ভোটার, তারা ভোট দেওয়ার সুযোগ পাবে এবং একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন যেটি 5 আগস্ট দেখানো হয়েছিল, পরবর্তীতে অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, তাদের সবার অবস্থান অনেক জায়গায় এদিক সেদিক হয়েছে, কিন্তু 5 আগস্ট যে স্বপ্নটা নিয়ে বাংলাদেশটা নতুন জায়গায় এসেছিল সেটি ছিল যে একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, মানুষের অধিকার আছে, মানুষ কথা বলতে পারে, মানুষ অন্তত কোনো চাঁদাবাজি ঘটবে না, কোনো টেম্পো স্ট্যান্ড দখল হবে না, কোনো জেন্ডার বায়াসড ভাবে কারোর উপর নির্যাতন করা হবে না, এমন একটি বাংলাদেশ তো আসলে সম্প্রীতির বাংলাদেশ সবাই চেয়েছিল। সেই বাংলাদেশটা অন্তত এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা প্রত্যাশা করতে পারি যে আসুক এবং সেখানে সহিংসতা যতটা সম্ভব কমিয়ে এনে সেটিকে গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ পথ চলুক, এমনটা প্রত্যাশা করছি এবং আশা করছি। একেবারে এই ভোটের দিন তো বটেই, তার আগেও আপনাদের আরো বিশ্লেষণ শোনার সুযোগ আমরা পাবো। 30 সেকেন্ড অ্যাড করব জুয়েল, আপনার আলোচনায় আমি জি। 30 সেকেন্ড অ্যাড করব যে আমাদের ভুলে চলবে না যে এই যে নির্বাচন হচ্ছে সামনে ইত্যাদি, এর সঙ্গে কিন্তু মাইনরিটি যে আমাদের যে সংখ্যালঘুরা আছে সেটা শুধু হিন্দু সম্প্রদায় নাই, সেটা পার্বত্য চট্টগ্রাম কিংবা Right, আপনার right. গারো হিলস, মানে আলাদা করার তো কোনো সুযোগ নেই, সবাই মিলেই তো বাংলাদেশ, মানে আলাদা করে আলোচনারও দরকার নেই, কারণ সবাই মিলেই বাংলাদেশ। তাদের যাতে এই নির্বাচনের পর কিংবা আগে যাতে তাদের যেন কোনো অসুবিধা না হয় জি, সেটা জি। কিন্তু আমাদেরকে গ্যারান্টি। জি, এটা রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে যে নির্বাচনের নামে, ঈদের নামে, পুজোর নামে কোনোভাবে যাতে অন্য সম্প্রদায়কে কোনোভাবে আহত করা না হয়, যেটি ইসলাম বলে। যদি কেউ ইসলামের চেতনাটা ধারণ করেন, ইসলাম বলে যে অবশ্যই তাদের অধিকারটা সবার আগে নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডক্টর নাকিবুর রহমান এবং প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার, আপনাদের গুরুত্বপূর্ণ সময় এবং মতামতের জন্য। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।